নমস্কার, আমার নাম ইঞ্জিনিয়ার রণদীপ চক্রবর্তী। আপনারা দেখছেন বাস্তুকার দি বং ইঞ্জিনিয়ার। আজকে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। বিশেষ করে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের যে একটা বড় পার্ট আছে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং, তার ভিত এটাকেই বলা যায়। আমরা শিয়ার ফোর্স আর বেন্ডিং মুভমেন্টের কথা সকল ইঞ্জিনিয়াররাই জানি। বিশেষ করে আমরা এটার সাথে যখন আমরা ফার্স্ট ইয়ারে পড়ি তখনই পরিচিত হয়ে যাই, কিন্তু এই শিয়ার ফোর্স আর বেন্ডিং মুভমেন্ট জিনিসটা কি তার অঙ্ক করলে অনেক সময় আমরা এর বেসিক ফান্ডাটা কিন্তু বুঝতে পারি না। অথচ বলে রাখা ভালো, আমরা যত অ্যাডভান্স স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে বিশেষভাবে যাব, তত কিন্তু আমাদের এই সারাক্ষণই বেন্ডিং মুভমেন্ট আর শিয়ার ফোর্স নিয়ে কালচার চলতে থাকবে। তো দেখে নেওয়া যাক শিয়ার ফোর্স আর বেন্ডিং মুভমেন্ট আসলে জিনিসটা কী। শিয়ার ফোর্স নিয়ে প্রথমে আমি বলি। ধরা যাক এইটা একটা কোনো একটা বিম, জাস্ট বোঝানোর জন্যেই সহজভাবে, এটা একটা কোনো একটা বিম বা যে কোনো একটা অবজেক্টই ধরে নেওয়া যাক। এইটার উপরে একটা ধরা যাক ফোর্স কাজ করছে, এরকম একটা ফোর্স এই পজিশনে কাজ করছে। তাহলে কি হবে, এই যে ফোর্সটা আছে এই যে অবজেক্টটা, এইটাকে শিয়ার করার চেষ্টা করবে, অর্থাৎ এটাকে কেটে দেওয়ার চেষ্টা করবে। এই ফোর্সটার জন্য এই বিমটা এরকমভাবে কেটে যাওয়ার চেষ্টা করবে। তাহলে এই যে ফোর্সটা যেটা এই বিমটাকে কেটে দেওয়ার চেষ্টা করছে, এটাই হলো শিয়ার ফোর্স, মানে যেই ফোর্সটা শিয়ার করছে, খুব পাতিভাবে বলতে গেলে। এবার একটা বোঝার বিষয় আছে, শিয়ার ফোর্স বলতে কিন্তু আনব্যালেন্সড ভার্টিক্যাল ফোর্সকে বলা হচ্ছে। এখানে আনব্যালেন্স ভার্টিক্যাল ফোর্স বলতে কি বোঝাচ্ছে, ধরা যাক এই একই পয়েন্টে বা এর একটু বাঁদিকে এখানে আরেকটা ফোর্স আছে যেটা এরকম, অর্থাৎ নিচের দিক থেকে কাজ করছে আর এটা উপর দিক থেকে কাজ করছে। ধরা যাক এইটা 5 কিলো নিউটন আর এইটা ধরা যাক সে 9 কিলো নিউটন, ঠিক আছে। তো আমি যেটা বলছিলাম, শিয়ার ফোর্স মানে কোনো একটা সেকশানে আনব্যালেন্সড ভার্টিক্যাল ফোর্স। এই ব্যাপারটা কিন্তু আমাদের ভালো করে বুঝতে হবে। আনব্যালেন্সড ভার্টিক্যাল ফোর্স বলতে জিনিসটা কি, আনব্যালেন্সড মানে নেট ফোর্স। যদি এইখানে আমরা একটা জিনিসটাকে ভাবি, এই পয়েন্টে, এই ফোর্সটা ঠিক নিচের পয়েন্টে যদি ভাবি, তাহলে দেখবো এর বাঁদিকে কিন্তু একটা আপওয়ার্ড ফোর্স আছে যেটা 5 কিলো নিউটন, যেটার ভ্যালু, আর এখানে আমাদের ডাউনওয়ার্ড ফোর্সটা আছে যার ভ্যালু হলো 9 কিলো নিউটন। তাহলে আনব্যালেন্সড ফোর্স কোনটা? আনব্যালেন্স মানে যেই ফোর্সটাকে আমরা ব্যালেন্স করতে পারিনি। ব্যালেন্স মানে যেটাকে আমরা অপোজিট কিছু একটা দিয়ে কেটে নালিফাই, অর্থাৎ কেটে জিরো করে দিতে পারিনি, সেটাই হলো আনব্যালেন্স। তাহলে আমার এখানে এই 5 কিলো নিউটন আপওয়ার্ড ফোর্সটা আছে, এটাকে যদি আমি প্লাস ধরি কথার কথায়, আর এই ডাউনওয়ার্ড ফোর্সটাকে যদি আমি মাইনাস ধরি কথার কথায়, তাহলে আমার ব্যালেন্স কত হচ্ছে, এখানে 9-এর মধ্যে 5 কিলো নিউটন ডাউনওয়ার্ডটা এই 5 কিলো নিউটন আপওয়ার্ড যে ফোর্স আছে এটাকে ব্যালেন্স করে দিতে পারছে, করে জিরো করে দিতে পারছে এখানে ফোর্সটাকে নেট। তারপরেও আমার আনব্যালেন্সড ফোর্স পড়ে থাকছে। আনব্যালেন্সড ফোর্স কি পড়ে থাকছে, 9 - 5, কেননা এই 9 ডাউনওয়ার্ড যে ফোর্স 9 কিলো নিউটন, এর মধ্যে থেকে 5 কিলো নিউটন কিন্তু ব্যালেন্সড হয়ে যাচ্ছে এই 5 কিলো নিউটন আপওয়ার্ড ফোর্সের জন্য। তাহলে পড়ে থাকছে আমার ব্যালেন্স 4 কিলো নিউটন আমার ফোর্স পড়ে থাকছে, ঠিক আছে। এই ব্যালেন্স 4 কিলো নিউটন ডাউনওয়ার্ড ফোর্স পড়ে থাকছে। তাহলে আমার এই ক্ষেত্রে, এই সেকশানের ক্ষেত্রে, এই সেকশানটার ক্ষেত্রে আমার শিয়ার ফোর্স হবে কিন্তু আনব্যালেন্স ভার্টিক্যাল ফোর্সটা। 9 কিলো নিউটনও কিন্তু এখানে শিয়ার ফোর্স না, 5 কিলো নিউটনও কিন্তু এখানে শিয়ার ফোর্স না। এখানে শিয়ার ফোর্স হবে আনব্যালেন্স ভার্টিক্যাল যে ফোর্সটা আছে, অর্থাৎ 9 কিলো নিউটন - 5 কিলো নিউটন, অর্থাৎ 4 কিলো নিউটন ডাউনওয়ার্ড ফোর্স। তাহলে আমার এই যে সেকশানটা আছে, এই সেকশানটাকে অ্যাকচুয়ালি ভাঙার চেষ্টা করছে কোন ফোর্সটা,
আনব্যালেন্স যে ভার্টিক্যাল ফোর্স অর্থাৎ 4 কিলো নিউটন যে ডাউনওয়ার্ড ফোর্স, সেই ডাউনওয়ার্ড 4 কিলো নিউটন ফোর্সটাই এটাকে আমার ভাঙার চেষ্টা করছে। কাজেই আমার এখানে এই 4 কিলো নিউটন ডাউনওয়ার্ড আনব্যালেন্স ভার্টিক্যাল ফোর্সটাই হলো শিয়ার ফোর্স। আচ্ছা, নেক্সট একটা জিনিস বোঝার আছে, আমরা সেকশন বলতে কি বুঝছি। ধরা যাক এটা একটা কোনো লম্বা একটা বিম আছে, এবার আরও একটা ভেবে নেওয়া যাক আমাদের কাছে কোনো একটা জাদু বলে বিশাল বড় একটা এমন ধারালো প্লেট আছে যেটা দিয়ে আমরা এই বিমটাকে যদি এরমভাবে একটা কেটে দিই, চাইলে ইজিলি কেটে দিতে পারি, আমাদের খুব একটা কষ্ট হবে না। তাহলে আমরা এই বিমটাকে এই যে বিমটাকে আমরা আড়াআড়ি যে কেটে দিলাম, মানে আড়াআড়ি বলতে এই কারণে বলছি, এই বিমটাকে যদি মোটামুটি একটা 3D আনার চেষ্টা করি তাহলে এরকম দেখাবে, অর্থাৎ এইটা বিমের চওড়া, এইটা বিমের লম্বা, এইটা বিমের ডেপথ। এবার আমি একটা প্লেট দিয়ে যদি কেটে দিই বিমটাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে আমার, সেক্ষেত্রে আমি এখানটা কেটে দিলে একটা স্মুথ একটা চৌকো সারফেস পাবো। চৌকো হতে পারে বা একটা রেক্ট্যাঙ্গেল হতে পারে, সেটা বিমের ডাইমেনশনের উপর নির্ভর করবে। যদি বিমটা একটা পারফেক্ট স্কোয়ার হয় তাহলে একটা স্কোয়ার সারফেস পাবো, আর যদি বিমটা রেক্ট্যাঙ্গুলার হয় অর্থাৎ চওড়া এবং লম্বা যদি দুটো সমান না হয়, চওড়া কম লম্বা বেশি, যেটা সাধারণত বিমের ক্ষেত্রে হয়ে থাকে, সেরকম যদি হয় তাহলে একটা রেক্ট্যাঙ্গুলার সারফেস পাবো। তাহলে সেই যে সারফেসটা ওটাকেই সেকশন বলা হচ্ছে। সেকশন মানে হলো ক্রস সেকশন। ক্রস সেকশনকেই শর্টে এখানে শুধু সেকশন হিসাবে বলা হচ্ছে। আমাদের এটা মনে রাখতে হবে, সেকশন কিন্তু লং সেকশন হতে পারে, কিন্তু আমরা এখানে সেকশন বলতে যখনই কোনো স্ট্রাকচারাল জিনিসের ক্যালকুলেশনগুলো করি, আমরা 2D এলিমেন্ট হিসেবে মেনলি আমরা অ্যানালাইজ করি জিনিসটাকে, সেখানে আমরা সবসময় সেকশন বলতে ক্রস সেকশনটাকেই বুঝে নেব, অর্থাৎ ক্রস সেকশনাল সারফেসটাকেই বুঝে নেব, এবং সেই ক্রস সেকশনাল সারফেসটাকে এখানে আমাদের সেকশন হিসেবে বলা হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা সেকশন কি বুঝতে পারলাম। এবার এই সেকশনটা এই কারণে গুরুত্বপূর্ণ, কোনো শিয়ার ফোর্স অথবা বেন্ডিং মুভমেন্ট সবসময় কোনো একটা পার্টিকুলার সেকশনে ক্যালকুলেট হয়। ঠিক আছে, কীরকমভাবে এটা রিলেটেড, যদি শিয়ার ফোর্স ক্যালকুলেট করতে হয় আমাকে দেখতে হবে ওই পার্টিকুলার সেকশনে যেখানে আমার শিয়ার ফোর্সটা চাওয়া হয়েছে। যেমন এই এক্সাম্পলটার ক্ষেত্রে এই জায়গাটা একটা সেকশন, ঠিক আছে, ধরে নেওয়া হয়েছে। বা এই বিমটার ক্ষেত্রে এই যে প্লেনটাকে আমি কেটে নিয়েছি, এই প্লেনটার ফেসটা হলো একটা সেকশন। তো শিয়ার ফোর্স কিন্তু সবসময় চেক করতে হবে ওই পার্টিকুলার সেকশনের রেসপেক্টে, মানে আনব্যালেন্স ফোর্স যেটা সেই পার্টিকুলার ওই সেকশনটার জন্যই, অন্য সেকশনের জন্য কিন্তু না। সেকশন ওয়াইজ কিন্তু শিয়ার ফোর্স আর বেন্ডিং মুভমেন্ট দুটোই চেঞ্জ হতে পারে এবং চেঞ্জ হয়ও। একমাত্র শিয়ার ফোর্স পয়েন্ট লোড থাকলে সেকশন ওয়াইজ সেরকমভাবে চেঞ্জ হয় না, একমাত্র সাপোর্টে গিয়ে চেঞ্জ হয়। ইউডিএল থাকলে সবসময় চেঞ্জ হবে, ইউএল থাকলে সবসময় চেঞ্জ হবে। বেন্ডিং মুভমেন্টের ক্ষেত্রে এটা কখনোই কনস্ট্যান্ট থাকে না, এটা চেঞ্জই হয়। একমাত্র শুধুমাত্র যদি আইসোলেটেডভাবে নেগেটিভ বেন্ডিং মুভমেন্টটাকে আমরা কনসিডার করি তাহলে সেটা কনস্ট্যান্ট থাকে, আদারওয়াইজ কিন্তু বেন্ডিং মুভমেন্ট বা নেট মুভমেন্টও সবসময় চেঞ্জ হতে থাকে, নেট বেন্ডিং মুভমেন্ট। এটার বিষয়ে আমরা অনেক পরে জানবো যখন আমরা নেগেটিভ বেন্ডিং মুভমেন্টের কনসেপ্টগুলো আসবো তখন। এখন দেখা যাক শুধু বেন্ডিং মুভমেন্ট বলতে কী বুঝি, বা তার আগেই জানা যাক যে মুভমেন্ট বলতে কী বুঝি। মুভমেন্ট জিনিসটা মানে হলো ফোর্স ইনটু ডিস্টেন্স। ধরা যাক এটা একটা কোনো গেটের একটা পাল্লা, ধরা যাক একটা স্কুলের গেট, যেই গেটটা এখানে একটা এরকম পিলারের সাথে ফিক্স করা আছে, এই জায়গাটা পিলারের সাথে ফিক্স করা আছে, আর এটা হলো গেটের পাল্লাটার ফাঁকা এন্ডটা। তাহলে আমি যদি এই জায়গাটায় দাঁড়িয়ে গেটটাকে এরকম একটা এই উল্টো দিক থেকে যদি আমি স্ক্রিনের সামনের দিকে একটা চাপ দিই বা ঠেলা দিই, একটা ফোর্স দিই, ঠেলা দিচ্ছে মানে একটা ফোর্স দিচ্ছি, তো ফোর্স দিই, তাহলে গেটটা কী হবে, গেটটা এখানে কিন্তু হিঞ্জের সাপেক্ষে, মানে যেখানে দেয়ালে আটকানো আছে গেটটাকে সেখানে তো অবভিয়াসলি হিঞ্জ করা থাকে যাতে গেটটা মানে ঘুরতে পারে দেয়ালের সাপেক্ষে, ওই হিঞ্জের সাপেক্ষে। তাহলে কী হবে, আমি যখন একটা ফোর্স দেবো এই হিঞ্জের সাপেক্ষে কিন্তু গেটটা ঘোরার চেষ্টা করবে, এই রোটেশনাল একটা তার টেন্ডেন্সি তৈরি হবে। ঠিক আছে, এটা কেন হচ্ছে, এটা কার জন্য হচ্ছে, এটা হচ্ছে হলো মোমেন্টের জন্য। মোমেন্ট মানে কি, ফোর্স ইনটু ডিস্টেন্স, অর্থাৎ যেই বলটা আমি প্রয়োগ করছি সেটাই এখানে ফোর্স, আর ডিস্টেন্স মানে যেই জায়গার সাপেক্ষে ঘোরার টেন্ডেন্সিটা তৈরি হচ্ছে সেই জায়গার সাপেক্ষে আমি এটাকে দূরত্বটাকে মাপবো, যে লম্ব দূরত্ব অর্থাৎ পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা আমি মাপবো।
তাহলে এক্ষেত্রে যদি আমার এই গেটটা এই জায়গাটা সাপেক্ষে ঘোরার চেষ্টা করে আর আমি যদি ফোর্সটাকে এইখানে এই পয়েন্টে অ্যাপ্লাই করে থাকি, তাহলে সেক্ষেত্রে আমার ডিস্টেন্সটা ক্যালকুলেট হবে এই মাথা থেকে এই মাথা অবধি। ঠিক আছে, ধরা যাক এখানে আমি 0.5 কিলো নিউটন ফোর্স দিচ্ছি আর এই ডিস্টেন্সটা ধরা যাক 2 মিটার। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমার এখানে মোমেন্ট কী হবে, ফোর্স ইন্টু ডিস্টেন্স। 0.5 হলো এখানে আমার ফোর্স, ডিস্টেন্স হলো 2 মিটার। এখানে 0.5 বলতে 0.5 কিলো নিউটন বলছে, মানে রাফলি 50 কেজি। 0.5 ইন্টু 2 তাহলে আমার দাঁড়াচ্ছে হলো 1। তাহলে সেক্ষেত্রে আমার এখানে মোমেন্ট হবে হলো, মোমেন্টটা দাঁড়াবে হলো 1। এবার ইউনিট কী হবে, এখানে ইউনিট দেখা যাচ্ছে যে আমার ফোর্সের ইউনিট আছে আবার ডিস্টেন্সের ইউনিট আছে। ফোর্সের ইউনিট হলো এখানে এই ক্ষেত্রে আমি ব্যবহার করেছি কিলো নিউটন। ঠিক আছে, আর ইনটু ডিস্টেন্স, কাজেই ইউনিটটা এরকম হবে ইনটু ডিস্টেন্স, মানে এখানে ডিস্টেন্সের ইউনিট এসআইতে নেওয়া আছে মিটার, তাহলে 1 কিলো নিউটন মিটার। এটাই হলো মুভমেন্ট। এবার মুভমেন্ট সম্পর্কে আমরা বুঝতে পারলাম। এবার দেখা যাক বেন্ডিং মুভমেন্ট জিনিসটা কি। বেন্ডিং মুভমেন্ট হলো এমন একটা মুভমেন্ট যেটা কোনো একটা স্ট্রাকচারকে বা কোনো একটা অবজেক্টকে বেন্ড করার টেন্ডেন্সি তার মধ্যে জেনারেট করে, মানে যেই মুভমেন্টে অ্যাপ্লাই হলে সেখানে বেন্ড হওয়ার একটা টেন্ডেন্সি আসে। একই ব্যাপার বেন্ডিং মুভমেন্টও কিন্তু আমরা কোনো একটা সেকশনের সাপেক্ষেই দেখব। মানে এই ক্ষেত্রেও বেন্ডিং মুভমেন্টের ক্ষেত্রেও কিন্তু যেহেতু শিয়ার ফোর্সের মতনই প্লাস মাইনাসের ব্যাপার আছে, অর্থাৎ বিভিন্ন মোমেন্ট বিভিন্নভাবে কাজ করে। মানে পজিটিভ মোমেন্ট একই বিমের ওপরে মোমেন্টের দুটো অপোজিট ডাইরেকশন থেকে মোমেন্ট কাজ করতে পারে। এর ফলে কী হয়, একটা কিন্তু ওই কাটাকুটি খেলা হতে থাকে। মানে পজিটিভ মোমেন্ট আর নেগেটিভ মোমেন্টের মধ্যে কাটাকুটি হয়ে যায়, করে আনব্যালেন্স যে মোমেন্টটা বেঁচে থাকে ওই পার্টিকুলার সেকশনে, সেটাই কিন্তু সেই পার্টিকুলার সেকশনটাকে বেন্ড করার টেন্ডেন্সি জেনারেট করে, এবং সেটাই ওই সেকশনের জন্য বেন্ডিং মুভমেন্ট। অর্থাৎ বেন্ডিং মুভমেন্টও কিন্তু যখন আমরা বলবো, তার মানে সবসময় মাথায় রাখতে হবে এটা হলো কোনো পার্টিকুলার একটা সেকশানে আনব্যালেন্সড মোমেন্ট। শিয়ার ফোর্সের ক্ষেত্রেও যেমন কোনো একটা পার্টিকুলার সেকশানে আনব্যালেন্স ভার্টিক্যাল ফোর্স ছিল, বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রেও বেন্ডিং মোমেন্ট হিসাবে আমরা সেটাকেই নেব। সেটা হলো কি, কোনো একটা পার্টিকুলার সেকশানে আনব্যালেন্স যে মোমেন্ট পড়ে থাকছে সেটাই, মানে নেক মোমেন্ট যেটা পড়ে থাকছে সেটাই আমরা নেব। ধরা যাক এখান থেকে এইটার ডিস্টেন্স হলো 4 মিটার। ঠিক আছে, আর এখানে একটা 6 কিলো নিউটনের ফোর্স আছে, এই দিক থেকে কাজ করছে। আর ধরা যাক এই উপর থেকেও এখানে একটা 2 কিলো নিউটনের ফোর্স আছে, আর এই ডিস্টেন্সটা ধরা যাক 1 মিটার। তাহলে আমি কি বললাম, মোমেন্ট যখনই নেবো একটা পার্টিকুলার সেকশনের রেসপেক্টে নেবো। ধরা যাক আমি এই যে সেকশন, এই যে সেকশনাল প্লেনটা আমরা নিয়েছিলাম, এখানেই আমরা মোমেন্টটা নিচ্ছি। তাহলে আমরা মোমেন্ট ক্যালকুলেট করবো কিভাবে। আমি যদি এই মোমেন্টটাকে মানে ক্লকওয়াইজ মোমেন্টটাকে পজিটিভ ধরি, তাহলে আমি এই মোমেন্টটাকে অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টটাকে নেগেটিভ ধরবো। এই ক্লকওয়াইজ মোমেন্ট আর অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট এটা ইটসেলফ নিজে একটা ডিটারমাইন করা খুব গুরুত্বপূর্ণ জিনিস। ইনিশিয়ালি যখন আমরা বেন্ডিং মুভমেন্ট ক্যালকুলেশন শিখি, এটা আমাদের প্রচণ্ড রকম ভুল হয়, আমরা বুঝতে পারি না কোনটাকে পজিটিভ বেন্ডিং মুভমেন্ট ধরবো আর কোনটাকে নেগেটিভ বেন্ডিং মুভমেন্ট ধরবো। আমি এটা নিয়ে একটা সেপারেট ভিডিও করবো যেখানে আমি বুঝিয়ে দেবো খুব ইজিলি কীভাবে বোঝা যাবে যে কোনটা পজিটিভ বেন্ডিং মুভমেন্ট হচ্ছে আর কোনটা নেগেটিভ বেন্ডিং মুভমেন্ট হচ্ছে, মানে কোনটা ক্লকওয়াইজ বেন্ডিং মুভমেন্ট হচ্ছে, কোনটা অ্যান্টি ক্লকওয়াইজ বেন্ডিং মুভমেন্ট হচ্ছে। এই সাইন কনভেনশনটা বোঝার আমি একটা সেপারেট ভিডিও করব। এটা আমাকে আমাদের শ্রদ্ধেয় যিনি প্রিন্সিপাল ছিলেন, তিনি ইঞ্জিনিয়ারিং মেকানিক্স পড়ানোর সময় বুঝিয়েছিলেন, এবং এই সহজ কনসেপ্টটা আমি সারা জীবনে ভুলতে পারবো না। আমাকে এটা অত্যন্ত সাহায্য করেছে। আমি এখনও পর্যন্ত প্র্যাকটিক্যাল কাজ করার সময় যখন আমি বেন্ডিং মুভমেন্ট ক্যালকুলেট করার দরকার হয় কোনো কারণে, যদিও এখন সবটাই বলতে গেলে স্ট্যাট প্রোতেই করি, কিন্তু যখন কখনো ম্যানুয়ালি করি কোনো জিনিস, তখন কিন্তু সবসময় এই কনসেপ্টটাই কাজে লাগাই, যেটার ফলে খুব ইজিলি আমি বেন্ডিং মুভমেন্ট ক্যালকুলেট করতে পারি। সেটা আলাদা একটা ভিডিওতে হবে। এখন ধরে নেওয়া যাক এই মোমেন্টটা আমি এটার জন্য যে মোমেন্ট জেনারেট হচ্ছে সেটা পজিটিভ বেন্ডিং মুভমেন্ট, এটার জন্য যে বেন্ডিং মুভমেন্ট জেনারেট হচ্ছে সেটা নেগেটিভ বেন্ডিং মুভমেন্ট। তাহলে আমি কী বলেছিলাম, বেন্ডিং
মোমেন্ট মানে কি, যেই মোমেন্টটা বেন্ড করার চেষ্টা করছে কোনো একটা সেকশনের রেসপেক্টে, এই ক্ষেত্রে হলো এই সেকশনটা। আচ্ছা, মোমেন্ট হিসাবে কি হচ্ছে, মোমেন্ট মানে হলো আমাদের ফোর্স মাল্টিপ্লাইড বাই ডিস্টেন্স। ফোর্স এখানে হলো, তাহলে এখানে আমি যে বেন্ডিং মোমেন্টটা বের করব, তাহলে আমার সেটা বেন্ডিং মোমেন্ট কোন মোমেন্টটাকে নেবো, এই মোমেন্টটার জন্য যা মোমেন্ট এখানে হবে আর এই মোমেন্টের জন্য এখানে যা মোমেন্ট হবে, এটা দুটোর কাটাকুটির ফলে যে নেট মোমেন্ট পড়ে থাকবে, যেটা এইটাকে বেন্ড করার টেন্ডেন্সি দেবে বা রোটেট করার এখানে টেন্ডেন্সি দেবে, সেটাই কিন্তু এই সেকশনের সাপেক্ষে আমি বেন্ডিং মোমেন্ট নেবো। তাহলে দেখা যাক কী দাঁড়াচ্ছে। এটার জন্য মোমেন্ট জেনারেট হচ্ছে কত, 6 × 4, 4 × 6 24 কিলো নিউটন মিটার। আর এটার জন্য কত হচ্ছে, এটাকে প্লাস ধরে নিই আমি, আর এটার জন্য কত হচ্ছে, এখানে আছে 2 ইন্টু ডিস্টেন্স হল 1 মিটার, তাহলে 2 × 1 মানে 2, তাহলে 2 কিলো নিউটন মিটার। এটাকে আমি মাইনাস ধরলাম, তাহলে এই জায়গায় আমার নেট মুভমেন্ট কত দাঁড়াচ্ছে, নেট মুভমেন্ট দাঁড়াচ্ছে হলো +24 আর -2, তাহলে আমার হচ্ছে হলো +22 ইউনিট। সেটা যা ইচ্ছা হতে পারে, মানে যা দেয়া থাকবে ফোর্স আর ডিস্টেন্সের ইউনিট তার উপর নির্ভর করবে। এক্ষেত্রে যেহেতু কিলো নিউটন আর মিটার দেখেছি, তাহলে সেক্ষেত্রে এটা হবে হলো 22 কিলো নিউটন মিটার। আমি অত্যন্ত দুঃখিত আমার এই কাগের ঠ্যাং বগের ঠ্যাং লেখার জন্য, কিন্তু আমার কাছে এছাড়া কোনো উপায় নেই, কারণ আমার এই মুহূর্তে সেই সেট আপ জোগাড় করে উঠতে পারিনি যার মাধ্যমে আমি খুব স্পষ্টভাবে হাতের লেখার মতন লিখতে পারবো। কোনো রকমভাবে আমি পেন দিয়ে চালাচ্ছি, তার জন্য অত্যন্ত আমি ক্ষমাপ্রার্থী, আমাকে কাইন্ডলি ক্ষমা করে দেওয়া হোক। আমি আশা করব বুঝতে পারা গেল কিভাবে মুভমেন্ট ক্যালকুলেট হয়, কিভাবে বেন্ডিং মুভমেন্ট ক্যালকুলেট হয়। যখন আমরা জানতে পেরে গেছি কিভাবে মুভমেন্ট আর শিয়ার ফোর্স ক্যালকুলেট হচ্ছে, এরপরে আমি একটা ভিডিও নিয়ে আসবো যেখানে আমরা প্রথম ভিডিওটা দেখি ফোর্স ক্যালকুলেট করতে হয়, একটা লোডেড বিম দেওয়া থাকবে, তার মধ্যে থেকে আমরা শিয়ার ফোর্স ক্যালকুলেট করব। সেকেন্ডলি তারপর আরেকটা ভিডিও নিয়ে আসবো যেখানে আমি বেন্ডিং মুভমেন্ট সম্পর্কে আলোচনা করব, এবং তার ঠিক আগে তার মধ্যেই দেখিয়ে দেবো কীভাবে খুব সহজে আমরা বেন্ডিং মোমেন্টের সাইন কনভেনশন, অর্থাৎ কোন মোমেন্টটাকে পজিটিভ ধরতে হবে কোন মোমেন্টটাকে নেগেটিভ ধরতে হবে, সেটা আমরা বুঝতে পেরে যাব। এই বেন্ডিং মোমেন্টের সাইন কনভেনশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আমরা এটা বুঝতে না পারি, তাহলে আমরা সব জানা সত্ত্বেও কিন্তু ক্যালকুলেশন ভুলভাল করব। আশা করব আপনার আমার এই ভিডিওটা ভালো লেগেছে। যদি লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে, আর শেয়ার করতে ভুলবেন না। আমার একটা ওয়েবসাইট আছে বা ব্লগ বলা চলে, এটা সেই ব্লগটা প্রায় 2011 কি 12 সাল থেকে আমি চালাচ্ছি, যদিও নামটা এই মুহূর্তে পরিবর্তন হয়ে গিয়ে বাস্তুকার হয়ে গেছে, কিন্তু নামটা আগে অন্য ছিল, অন্য নামে চলতো। যাই হোক, বর্তমান যে ওয়েবসাইটের অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা হলো আমি দিয়ে দিচ্ছি। সেই অ্যাড্রেসটা হলো দেখা যাক, বলে দিচ্ছি আমি, www.bastukar.com, স্ক্রিনেও দিয়ে দিচ্ছি, www.bastukar bastukar.com। ওই ব্লগটায় গেলে আপনারা আরও অনেক কন্টেন্ট পাবেন, যেগুলো আমি অন্তত আশা করি না বই থেকে ভালোভাবে বোঝা যায় বলে, কেননা একই ধরনের অসুবিধাগুলো আমি অন্তত নিজে যখন বই থেকে পড়েছি তখন ফেস করেছি। তো সেইটার উদ্দেশ্যেই ওই ব্লগটাকে চালু করা, যাতে বিভিন্ন ধরনের ইন্টারেস্টিং কন্টেন্ট যেগুলো বইয়ে আলাদা করে খুব সহজভাবে পাওয়া যায় না, সেগুলো শেয়ার করতে পারি। আশা করবো আপনাদের ওয়েবসাইটটা ভালো লাগবে। আরেকটা জিনিস আমি লাস্ট মনে করিয়ে দিতে চাই, আমরা বইয়ে যেভাবে জিনিসগুলোকে শিখি, অর্থাৎ মানে আলাদাভাবে শিয়ার ফোর্স ক্যালকুলেট করা, আলাদাভাবে বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেট করা, আলাদাভাবে ডিজাইন করা, আলাদাভাবে কী বলবো কংক্রিট টেকনোলজি শিখি, আলাদাভাবে এস্টিমেশন শিখি, কিন্তু বাস্তবে আমরা যখন কোনো একটা কাজ করতে হবে, সেখানে কিন্তু আমাদের সমস্ত সাবজেক্টের অলমোস্ট সমস্ত সাবজেক্টের মানে কোনো একটা ডোমেন রিলেটেড, যদি ডিজাইন হয় ডিজাইন রিলেটেড, যদি কী বলবো জেনারেল কনস্ট্রাকশন রিলেটেড কিছু হয় সেই রিলেটেড, এরকম বিভিন্ন জিনিসের সাবজেক্টের বিভিন্ন রকম টপিক কিন্তু অপটিমাইজ ওয়েতে ইউজ করতে হয়, যাতে আমরা পার্টিকুলার কোনো প্রবলেমকে সাইটে সলভ করতে পারি। সাইটের ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে মানে বাস্তব আমরা যখন কাজ করি, এমন কিন্তু কোনো প্রবলেম পাওয়া যায় না যে শুধুমাত্র একটা কোনো মডিউলের কোনো একটা টপিক জানলেই হবে। কাজেই বাস্তবিকভাবে কাজ করতে গেলে কিন্তু আমাদের সব বিষয়ে সঠিক ধারণা থাকা খুবই দরকার। যদি আমরা না জানি, তাহলে আমাদের কিন্তু অনেক ক্ষেত্রে অসুবিধায় পড়তে হবে, এবং পড়তে হচ্ছে অনেককে, আমি দেখেছি কাজ করতে গিয়ে এটা। তাই জন্যই বলা। আরেকটা ছোট্ট জিনিস, ছোট্ট অ্যাডভাইস,
কলেজের যে সময়টা সেটাকে যারা যারা এখনও কলেজে পড়ছো খুব ভালোভাবে ইউজ করো। অন্যান্য বিভিন্ন জিনিস কিছু করার, যেগুলো সম্পর্কে আমি আলাদা করে ভেঙে বলতে চাইছি না, অনেক সময় পাবে। পড়ার সময়টা কিন্তু পরে আর পাবে না, এবং ক্যারিয়ার তৈরি করার সময়টা পরে আর পাবে না। পরবর্তীকালে কলেজে পড়ে বেরিয়ে গিয়ে কিন্তু পড়ার ওই ফোকাসটা আর থাকে না। মানে অনেকে ভাবে যে আগে কোনো রকমভাবে পাশ করে যাই তারপরে ভালো করে পড়বো, ওটা কিন্তু আর হয় না। ঠিক আছে, এটা আমি অনেককেই দেখেছি, এবং তারাও বলতো আমাদের, কি করছিস তোরা, শুধু পড়ে যাচ্ছিস, এই করছিস ওই করছিস, তোদের দ্বারা কিছু হবে না, তোরা লাইফটাকে এনজয় করতে পারিস না। সব কিছুর উত্তর কিন্তু সময় দিচ্ছে, সময় দেবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। থ্যাংক ইউ, গুড নাইট।